আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে রেনা ফাউন্ডেশনের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের আমাদের যে টপিকটা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইফ কবিতাটা এই অধ্যায়ের সর্বপ্রথম বলা যায় যে কবিতা এটি। তো এর আগে বলে নিচ্ছি যে সপ্তম শ্রেণীর নতুন সিলেবাসের ইংরেজিতে এই যে পোয়েম বা কবিতাগুলো যে অ্যাড করা হয়েছে, এর মূল উদ্দেশ্যই কিন্তু বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে সাহিত্যের প্রতি আকৃষ্ট করা, পাশাপাশি তাদের ইংলিশ প্রি হ্যান্ড রাইটিং স্কিলস, সাচ এস রিডিং স্কিলস, এগুলো আসলে বলা যায় এগুলোর উন্নতি সাধন করা। যাই হোক, আমরা সরাসরি কবিতাটার অ্যানালাইসিসে চলে যাই। তো কবিতাটার নাম ইফ, আর এখানে 8টা লাইন আছে। যদিও এই যে মূল যে কবিতাটা, আচ্ছা আমি একটা কথা বলে নিচ্ছি। ইফ কবিতাটা সর্বমোট 32 লাইনের, যদি এখানে 8টা লাইন দেওয়া হয়েছে 32টা লাইনের। আর লেখক আমাদের যিনি দেখতে পাচ্ছেন রুডার্ড কিপলিং, এই যে কিপলিং সাহেব, ইনি কিন্তু জন্মগ্রহণ করেছেন ব্রিটিশ ইন্ডিয়ায়, অর্থাৎ সেই ব্রিটিশ শাসনামলের ইন্ডিয়ায়, ভারতের বোম্বাই বা বর্তমান যেটা মুম্বাই বলে আমরা, সেই মুম্বাই জন্মগ্রহণ করেন। তো তার এই কবিতাটি সর্বমোট 32টি লাইন রয়েছে। 32টি লাইনের মধ্যে স্ট্যান্জা আছে হলো 4টি, প্রত্যেকটা ভাগেই কিন্তু 8টা করে লাইন আছে, এই জন্য কিন্তু মোট 32টা লাইন। এটা হচ্ছে তৃতীয় স্ট্যান্জা, অর্থাৎ এটার আগেও আরও 2টা স্ট্যান্জা, মানে 16টা লাইন কিন্তু আছে এই কবিতার। এটা হচ্ছে তৃতীয় স্ট্যান্জা, এর আগে 16টা লাইন আছে এবং পরে 8টা লাইন আছে, এই হলো মোট 32টা লাইন। তো কবিতাটা যদি আসলে পুরোটা পড়া যেত তাহলে আর একটু বেশি বলা যায় ছাত্রছাত্রীরা বুঝতে পারতো। তো কবিতাটা যেহেতু মোটামুটি বড়, 32 লাইনের কবিতা, ইংরেজি কবিতা, একটা ফরেন ল্যাঙ্গুয়েজে কবিতা লেখা, সেক্ষেত্রে তাদের কাছে আবার এটা একটু চাপ হয়ে যেতে পারতো। যাই হোক, তো কবিতাটা লেখার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে, কবিতাটা দেওয়ার পেছনে উদ্দেশ্যটা হচ্ছে সাহিত্যের প্রতি আকৃষ্ট করার পাশাপাশি ইংলিশ যে বেসিক স্কিলসগুলো এগুলোর এগুলোর উন্নয়ন সাধন করা। তো আমরা এই কবিতা থেকে প্রশ্ন 3.3 অনুযায়ী এর যে বলা যায় যে বেসিক থিম, মূল উদ্দেশ্যটা খুঁজে বের করার চেষ্টা করব। তো কবিতা দেখতে পাচ্ছি ইফ, লেখক রুডওয়ার্ড কিপলিং। এখানে সর্বপ্রথম যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ ক্যান মেক ওয়ান হিপ অফ অল ইয়োর উইনিংস, অর্থাৎ যদি তুমি কি করতে পারো, একটা হিপ মেক করতে পারো, তৈরি করতে পারো, অফ অল ইয়োর উইনিংস। তো উইন মানে এখানে জয় হওয়া হলেও উইনিংস মানে এখানে হবে বলা যায় যে রোজগার, সঞ্চয়, আর্নিং। তো পুরোপুরি সেন্টেন্সটার বাংলা মোটামুটি অর্থ এমন দাঁড়ায়, যদি তুমি তোমার সারা জীবনের সঞ্চয় বা রোজগার একসাথে করতে পারো, অ্যান্ড রিস্ক এটাকে রিস্কে ফেলতে পারো। রিস্ক মানে হচ্ছে কোনো ঝুঁকিতে ফেলা, তো এখানে বাজি ধরা বা এই টাইপের কোনো কিছু হবে। আচ্ছা, হিপ মানে কিন্তু যেটা বললাম, হিপ মানে কিন্তু স্তূপ বা এই টাইপের কোনো কিছু, যেমন অনেকটা আমরা খড়ের স্তূপ বলি, অনেক সময় আঞ্চলিক ভাষায় খড়ের পাল্লা বা এই টাইপের কোনো কিছু বলি। যাই হোক, তো এই যে আমরা কি করলাম, সারা জীবনের সঞ্চয়, যদি তুমি সারা জীবনের সঞ্চয় এক জায়গায় জড়ো করতে পারো, এক জায়গায় করতে পারো করে, অ্যান্ড স্কিট ওয়ান টার্ন, অর্থাৎ একবার, পিচ অ্যান্ড টস, এটা একটা খেলার নাম, আমরা এটাকে পিচ অ্যান্ড টসই বলবো। আচ্ছা, এই ধরনের খেলা যদি আমরা বাজি লাগাইতে পারি, এটা লেখক আমাদেরকে বলতেছেন, যদি তুমি তোমার সারা জীবনের যত রোজগার বা সঞ্চয় কি করতে পারো, এক জায়গায় করে এটাকে বাজি ধরতে পারো পিচ অ্যান্ড টসের খেলায়, এটা এক ধরনের একটা খেলা। তো লস, আচ্ছা, বাজি ধরে হেরে গেলে, স্টার্ট এগেইন এট ইউর বিগিনিংস, অর্থাৎ একেবারে সব কিছু হারিয়ে আবার প্রথম থেকে যদি শুরু করতে পারো। আর নেভার কখনোই না ব্রেথ এ ওয়ার্ডস, অর্থাৎ এই যে পরাজয় বরণ করলা এ ব্যাপারে, এবার যে লস, পরাজয় বরণ করলা এই ব্যাপারে কোনো যেন কথা যদি না বলো, অর্থাৎ এই সব কিছু হারিয়ে আবার প্রথম থেকে শুরু করো, এবং এই যে নিজের পরাজয়, এটা যদি আমরা এই বিষয়ে যদি কথা না বলি, এটা যদি গোপন রাখি, কী হবে, ইফ ইউ ক্যান ফোর্স ইউর হার্ট, নার্ভ অ্যান্ড সিনো। আচ্ছা, হার্ট মানে হচ্ছে হৃদয়, নার্ভ মানে হচ্ছে স্নায়ু, আর সিনো হচ্ছে বলা যায় যে
মাংস এবং হাড়ের যে সংযোগস্থল। আচ্ছা ধরে রাখি আমরা সিনোই বলি। and if you can fuse your heart and nerve and sinew, যদি যেটা বলা যায় যদি তুমি তোমার হৃদয় স্নায়ু এবং সিনোকে জোর প্রদান করতে পারো কি করতে, টু সার্ভ ইউর টার্ন লং আফটার দেয়ার গান, টু সার্ভ ইউর টার্ন যেমনটা বলা যায় তুমি যদি এগিয়ে যেতে পারো লং আফটার দে আর গান, এই যে তোমার হার্ট সিনো নার্ভ এই জিনিসগুলা যে হেরে গেল, এই যে জিনিসগুলা যে কারণে তুমি হেরে গেলা, তারপরও যদি তুমি তোমার কাজটা চালিয়ে যেতে পারো। মোট কথা হচ্ছে দুইটা লাইনের অর্থ মোটামুটি এরকম, যদি তুমি তোমার হৃদয় স্নায়ু এবং সিনোকে জোর প্রদান করে আবার তুমি এগিয়ে যেতে পারো, যতই এগুলো হার মানুক না মানুক তারপরও যদি তুমি এগিয়ে যেতে পারো। এরপর যে লাইনটা অ্যান্ড সো হোল্ড অন, এখানে আছে হোল্ড অন হোয়েন দেয়ার ইজ নাথিং ইন ইউ। হোল্ড অন মানে এখানে হবে আঁকড়ে ধরা বা কোনো একটা কাজে লেগে থাকা, অধ্যবসায়ের সাথে লেগে থাকা। সো টোটাল লাইনের অর্থ এমনটার দ্বারাই তোমার মধ্যে যা কিছু মনে করো এর মধ্যে অনেক সব কিছু হারিয়ে ফেললা, তো এখন মনে করো কোনো কিছু থাকলো না, তারপর যদি লেগে থাকো, অ্যাকসেপ্ট দ্য উইল হচ্ছে এখানে ইচ্ছা শক্তি, অ্যাকসেপ্ট দ্য উইল উইচ সেজ টু দ্যাম হোল্ড অন, কেবলমাত্র ইচ্ছা শক্তি ছাড়া, যে ইচ্ছা শক্তি তোমাকে বলতেছে দৃঢ় থাকো, হোল্ড অন দৃঢ় থাকো, অবিচল থাকো, একনিষ্ঠ থাকো, লেগে থাকো বা অধ্যবসায়ের সাথে লেগে থাকো। তো এই হচ্ছে কবিতা। আসলে কবিতাতে আমাদেরকে যে মেসেজটা দেওয়া হচ্ছে সফলতা, সততা এবং ন্যায়সঙ্গত আচরণ এবং আত্মবিকাশ সম্পর্কে মূল্যবোধের উপর ভিত্তি করে আসলে সৎভাবে জীবনযাপন করা আর এভাবেই লেগে থাকা, এর উপরই কিন্তু এই ব্যাপারে আসলে মোটামুটি এখানে বলা হয়েছে। যাই হোক, এরপর আমরা দেখি এই যে কবিতার 3.4-এ কি বলছে। আচ্ছা 3.4-এ যেটা বলছে, read the poem again and match the following words with the meaning in next column, then use words in your sentences. One is done for you. আচ্ছা ঠিক আছে, অর্থাৎ এগুলো মিলাইতে হবে, ওয়ার্ড মিনিং ইউর সেন্টেন্সেস এই বিষয়গুলো আসলে মিলাইতে হবে। মিলানোর পর আবার নতুন করে সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন হিপ মানে হচ্ছে স্তূপ, অর্থাৎ এটা মিলে হলো কিসের সাথে, যেটা মিলে হচ্ছে এই যে টু পুট থিংস অন টপ অফ ইচ আদার, এটা দিয়ে অর্থাৎ যে স্তূপ তৈরি করা আর কি, এটা দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, এগুলো স্টুডেন্টরা করবে। এরপর বি নাম্বার রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, তাহলে এটা ম্যাচ হয় টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস, এটা হচ্ছে 3 নাম্বারটা। এরপর যেটা হয় পিচ অ্যান্ড টস, বললাম একটা গেম, একটা খেলা, এই যে নিচে দেওয়া আছে pitch and toss, a game in which the players who pitches a coin to a mark has a first chance to toss all the coins, winning those that land heads up. আচ্ছা, এই হচ্ছে আমাদের বলা যায় সি নাম্বারের আনসার। আর এরপর ডি যেটা বিগিনিং মানে কোনো কিছু শুরু করা, এটার বলা খুব সহজে পারো, প্রথম দিকে দেওয়া আছে স্টার্ট অফ সামথিং কোনো কিছু শুরু করা। এরপর যেটা আছে ব্রেথ এ ওয়ার্ড, অর্থাৎ কোনো কথা না বলা, এটা এরকম কিছু হবে। এটা তাহলে হয় কোনটা, এটা ডোন্ট সে ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনিওয়ান। আচ্ছা এটা আর কি। এরপর যেটা হলো সিনো, এ পার্ট অফ বডি দ্যাট কানেক্টস দ্য মাসল টু এ বোন। আচ্ছা এই হচ্ছে আমাদের সিনো। এরপর আছে সার্ভ যেটা এটা মেস হচ্ছে পারফর্ম ডিউটিস, অর্থাৎ কাজ করা। অ্যাকসেপ্ট কোনো কিছু ব্যতীত, তো অ্যাকসেপ্টের সাথে মেস হচ্ছে এই যে উপরের দিকে দেওয়া আছে নট ইনক্লুডিং, কোনো কিছুকে বাদ দিয়ে। এবার হচ্ছে সর্বশেষ যেটা উইল মিলে হলো ইচ্ছা শক্তি, কোনো কিছু করতে চা, তো টু ওয়ানা ডু সামথিং কোনো কিছু করতে চা। হাউএভার এই হচ্ছে আমাদের মোটামুটি 3.4-এর আনসার। আমরা এরপর যদি চলে যাই 3.5-এ, 3.5 ওকে। তো আগে আমি ওয়ার্ডগুলো নিয়ে একটু আলোচনা করি। 3.5-এর শূন্যস্থান দেওয়া আছে,
8টা শূন্যস্থান ফিল আপ করতে হবে, 8টা ওয়ার্ড দেওয়া আছে। আমরা একটু আলোচনা করি। স্টার্ট এগেইন এ নিউ বিগিনিং, অর্থাৎ নতুন কোনো কিছু শুরু করা, নতুন কোনো কিছু শুরু করা। হোল্ড অন টু দ্য উইল টু ডু সামথিং গুড, অর্থাৎ কোনো কিছু বলা যায় যে হোল্ড অন চালিয়ে যাওয়া, টু দ্য উইল এই ইচ্ছা শক্তি নিয়ে, টু ডু সামথিং গুড কোনো কিছু ভালো করা, অর্থাৎ ভালো করার কোনো কিছু ইচ্ছা শক্তি নিয়ে চালিয়ে যাও, বিচল থাকা, টিকে থাকা। এরপর ইফ মানে যদি, পয়েট মানে হচ্ছে কবি, আর কবি যিনি কবিতা লেখেন, আর ওয়ান হচ্ছে একটি। স্ট্যাঞ্জা অ্যান্ড রাইমিং, স্ট্যাঞ্জাটা হচ্ছে স্তবক, তো স্ট্যাঞ্জা হচ্ছে স্তবক, কবিতার যে ভাগগুলো থাকে এগুলা। তো আচ্ছা, আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি নেক্সট একটা কবিতা দেওয়া সেখানে চলে যাচ্ছি, পরে আবার এখানে আসতেছি। ওয়েট, স্টে উইথ মি জাস্ট ফর। আচ্ছা, পরে যে কবিতাটা, বি দ্য বেস্ট অট এভরি ওয়ান। আচ্ছা, এখানে একজন লেখকের নাম আছে, পাশাপাশি কবিতাটা দেখতে পাবেন এখানে 1 2 3 4টা ভাগে বিভক্ত, প্রত্যেকটা ভাগে 4 লাইন করে আছে, মোট হচ্ছে 16 লাইন। এখানে প্রত্যেকটা ভাগের নাম একটা করে স্ট্যাঞ্জা, অর্থাৎ একটা করে স্তবক, এটাই বলছিলাম আর কি, প্রত্যেকটা ভাগ। তাহলে স্ট্যাঞ্জা বিষয়টা আশা করি আমাদের মোটামুটি সবাই ক্লিয়ার, এটা সবাই বুঝতে পারবে। স্ট্যাঞ্জা অ্যান্ড রাইমিং, রাইমিং হচ্ছে ছন্দমিল, কবিতার ছন্দমিল যেটা থাকে। স্ট্যাঞ্জা হচ্ছে ভাগ যেটা স্তবক, আর হচ্ছে রাইমিং হচ্ছে ছন্দমিল। ইওর ফেইলিউরস, তোমার ব্যর্থতা, লস হারা, ব্যর্থতা। তো প্রথম আনসারটা হচ্ছে দ্য নেম অফ দ্য পোয়েম, পোয়েমের নাম হচ্ছে ইফ, কবিতার নাম হচ্ছে ইফ। আচ্ছা, তাহলে রুডওয়ার্ড কিপলিং তিনি একজন পোয়েট, তিনি একজন কবি। এরপর সামথিং ইন লাইফ, সামটাইমস ইন লাইফ, মাঝে মাঝে যখন আমরা ইউ ফিল, যখন তুমি ফিল হও, অর্থাৎ বলা যায় যে কোনো কাজে ব্যর্থ হও, ইউ ক্যান, তুমি কি করতে পারো, স্টার্ট এগেইন এ নিউ বিগিনিং, অর্থাৎ নতুন কোনো কিছু আসলে শুরু করতে পারো। এরপর যেটা দেয়া, ইটস নট ওয়াইজ নট টু গিভ ইম্পর্টেন্স অন। আচ্ছা, আসলে এটা বুদ্ধিমানের কাজ হবে একটা বিষয়ের উপর ইম্পর্টেন্স না দেওয়া, এটা হচ্ছে ইউর ফেইলিউরস, অর্থাৎ তোমার ফেইলিউরস বা ব্যর্থতাগুলোর উপর ইম্পর্টেন্স বা গুরুত্ব না দেওয়া হবে বুদ্ধিমানের কাজ। এরপর যেটা আসে, এটা হচ্ছে অন ব্যাড ডেজ, খারাপ সময়গুলোতে উই মাস্ট নট গিভ আপ, আমাদেরকে আশাহত হওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। রেদার উই উইল, বরং আমাদেরকে যেটা করতে হবে চালিয়ে যাওয়া। ফরওয়ার্ড টু দ্য উইল টু ডু সামথিং গুড, আচ্ছা, ভালো কিছু করার অভিপ্রায়ে আমাদেরকে চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে অন ব্যাড ডেজ। এরপর ইফ ইজ এ পোয়েম, আচ্ছা, ইফ একটা কবিতা, কেন কবিতা? কারণ ইফ ইজ এ কবিতা, কারণ এটা আছে হলো স্ট্যাঞ্জা অ্যান্ড রাইমিং আছে এর মধ্যে, এই জন্য কিন্তু এটা একটা কবিতা। আচ্ছা, রাইমিং মানে হচ্ছে বললাম ছন্দমিল, যেটা ছন্দমিল আছে এই জন্য কিন্তু এটা কবিতা। দ্য রাইমিং অফ দ্য ওয়ার্ড টচ, এই কবিতার রাইমিং ওয়ার্ড ছন্দমিল আছে কোথায় একটু দেখি। টচ ছন্দমিল আছে লসের সাথে, একেবারে উইনিংসের সাথে, বিগিনিংসের সাথে ছন্দমিল। অর্থাৎ এই যে কবিতাটা একটা 4টা স্ট্যাঞ্জার একটা কবিতার মধ্যে এখানে যে একটা স্ট্যাঞ্জা দিয়ে দিয়েছে, প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে আমরা দেখব প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন, দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনে বলা যায় যে রাইমিং করা, শেষের ওয়ার্ডগুলো দিয়ে রাইমিং করা, ছন্দমিল দেওয়া, অর্থাৎ জোড়া লাইনগুলোর সাথে জোড়া এবং বেজোড় লাইনের সাথে বেজোড় লাইনগুলোর ছন্দমিল করা। এরপর যেটা হয়, তাহলে ওইখানে হইল লস। আচ্ছা, টচের রাইমিংটা হচ্ছে লস। এরপর যেটা আসে, দ্য পোয়েম হ্যাজ ড্যাশ স্ট্যাঞ্জা, এই কবিতা এইখানে আছে স্ট্যাঞ্জা আছে কয়টা? একটা। টোটাল কবিতার বাদ এই কবিতায় কয়টা আছে? তো আমি কবিতাটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, আরও যদি বেশি কিছু জানার বা ইয়ে থাকে, নেট আছে, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। এরপর যদি মনে করেন আরও কোনো বিষয় নিয়ে এই অধ্যায়ের কোনো একটা টপিক নিয়ে ভিডিও করার দরকার, কমেন্টে জানাবেন, আমি প্রয়োজনে আরেকটা ভিডিও বানাবো অধ্যায় নিয়ে। এই অধ্যায় নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার প্রয়োজন। এরপর কবিতাগুলো মোটামুটি বলা যায় যে সহজ ভাষায় লেখা, এগুলো স্টুডেন্টরা আশা করি এমনিতে পড়লে বুঝতে পারবে। সো no more today, see you later, good night.